এখানে এটা লাইভ হচ্ছে না মনে হচ্ছে তো। হ্যাঁ আপনি দেখতে ট্রাই পাচ্ছেন করুন না। ক্যান ইউ সি ইট দেখে নিন আমি হ্যাঁ ফেসবুকটা ব্যাক স্টেজ বলছি। ডিউ টু পুয়ার ওয়্যারলেস কানেকশন এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ ডিউ টু পুয়ার ওয়্যারলেস কানেকশন এখানে প্রবলেম হচ্ছে, রিকানেক্ট হচ্ছে বারবার। ওয়্যারলেস কানেকশন ওর ওয়্যারলেস কানেকশন এইটাতে দেখো তাহলে এটা দেখতে ও এটা তো হবে না নাকি? হ্যাঁ আসবে মা, তোমার ফোনটা যখন এটা তুমি ইউ নো হাউ টু ন্যাভিগেট দিস না। আমার ও একটা পাঠিয়েছে এটা তো হচ্ছে না, এটা কমেন্টস হলে এখানে তো লাইভ আছে, উই অলরেডি গন লাইভ। ইয়েস ওরা কি দেখতে পাচ্ছে ওখানে? জিজ্ঞেস করো পেজে। এই তো পিপল আর অলরেডি লগিং ইন এখানে। রিং সত্যেন দাস সঙ্গে ক্যান্সেল। সত্যেন দাসকে ক্যামেরা আনবার তো দরকার নেই, কথা বলা ওদের বলুন দেখতে পাচ্ছি কিনা দেখুন। শামীম, তুই কি দেখতে পাচ্ছিস আমাদের? শামীম, উনি ফ্রোজেন হয়ে গেছে, ওনার স্ক্রিনটা ফ্রোজেন। আমি ওনাকে ফোন ভিজিবল ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো বলছি। এই তো আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভিজিবল ক্লিয়ার দেখা যাচ্ছে তো তো। শুরু করে দিই। হ্যাঁ এই যে লিখছি ভিজিবল ক্লিয়ারলি। ফেসবুক কিন্তু লাইভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ এখানেই বলে দিন তাহলে। একজন আমি এখানে বলছি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখুন তোমার এখানে ফেসবুকে দেখা যাচ্ছে না, দেখুন Yes, I can see you. yes, I can see. হয়ে গেছে। এই তো এই লাইভ আমি কখন একজন ব্রিটিশ হিস্টোরিয়ান কলকাতা সম্বন্ধে বলেছিলেন, থিঙ্ক অফ দ্য বেস্ট ইন আর্কিটেকচার, থিঙ্ক অফ দ্য বেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, কম্বাইন দ্য টু অ্যান্ড ইউ ক্যান হ্যাভ আ ফেন্ট আইডিয়া অফ হোয়াট ক্যালকাটা ইজ। শুধু বড় বড় বাড়ি তৈরি নয় বা নগরায়নই নয়, মেধায়, পাণ্ডিত্যে, বৈদগ্ধে, বৈশিষ্ট্যে কলকাতা ভারতবর্ষ শুধু নয়, এশিয়ার অন্য শহরের থেকে অনেক এগিয়ে গিয়েছিল। এবং সে এগোনোর একটি বড় কারণ ছিল ইংরেজি শিক্ষার প্রচার এবং প্রসার। এর ফলে কলকাতা রাতারাতি একটি আন্তর্জাতিক মেধা চর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। আজকে আমাদের শিক্ষাবিদ সন্দীপ বন্দ্যোপাধ্যায়, আমি শামীম আহমেদকে, অধ্যাপক শামীম আহমেদ, বেলুড় বিদ্যামন্দির কলেজের দর্শনের বিভাগীয় প্রধান, ওকে আমি কিছু বলতে বলছি, তারপরেই আমরা এই আলোচনার মধ্যে চলে যাব। শ্রী বন্দ্যোপাধ্যায় এটি নিয়ে বিশদে আলোচনা করবেন। আমি অধ্যাপক আহমেদকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। স্বামী আমাকে লাইভ করেছেন, এটা আমাদের এখানে থেকে বলতে কেউ উনি বলতে পারবেন না, তো আপনাদের দুজনকে এটা হ্যান্ডেল করতে হবে। ওকে তাহলে আপনি বলে নিন। আমি অধ্যাপক শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি এ বিষয়ে আমাদের আলোকপাত করবার জন্য। ধন্যবাদ। এবং আমি শুরু করার আগে গ্রহণ করছি বাকচক্র আমাদের যে চন্দ্র বন্দ্যোপাধ্যায় হিসেবে যিনি আছেন, আমাকে এখানে আজকে যে বিষয় নিয়ে বলতে বলা হয়েছে, অ্যাডভেন্ট অ্যান্ড স্প্রেড অফ ইংলিশ এডুকেশন ইন 19th সেঞ্চুরি ডিউরিং রামকৃষ্ণস টাইমস। এখন বাংলা বা ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে যে ইংরেজি শিক্ষার যে প্রবর্তন হয়েছিল, সেইটার যে প্রসার, তার যে প্রভাব এবং তার প্রসার বা প্রভাব যা আজ পর্যন্ত প্রবাহমান, সেই বিষয়েই আলোকপাত করার একটা চেষ্টা আমি করব। এবং তার সঙ্গে এটাও আমি চেষ্টা করব বোঝানোর যে যদিও ঘটনাটা ঘটেছিল শিক্ষার ক্ষেত্রে শুধু, কিন্তু বোধহয় ঊনবিংশ শতাব্দীর আর কোনো ঘটনা, অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে বা এই বাংলার ক্ষেত্রে, বোধহয় ঊনবিংশ শতাব্দীর আর কোনো ঘটনা তার সমসাময়িক যুগের সাংস্কৃতিক, রাজনৈতিক, শিল্পের দিক থেকে, পড়াশোনার দিক থেকে
এত প্রভাব ফেলতে পারেনি। সতেরোশো 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজরা বিজয়ী হলো। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংরেজরা বাংলায় তাদের রাজনৈতিক ক্ষমতা দখল করলো। তখনও কিন্তু স্পষ্ট ছিল না যে তারা ভারতবর্ষে রাজনৈতিক প্রভু হয়ে উঠবে কি উঠবে না, কিন্তু এটা স্পষ্ট হলো যে তারা একটা রাজনৈতিক ভিত পেল এবং এই রাজনৈতিক ভিতকে কেন্দ্র করে তারা ক্রমশ তাদের ক্ষমতা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দৌলতে তারা ক্রমশ তাদের ক্ষমতা বাড়াতে শুরু করলো। এবং 1757 সালের এই জয়ের ফলে হঠাৎ করে একটা শ্রেণী তৈরি হয়ে গেল এই বাংলাতেই, যারা ইংরেজদের সঙ্গে তালে তাল মেলাতে শুরু করলো। হয়তো ভাষার দিক থেকে প্রথম দিকে তারা পারেনি, কিন্তু মেজাজের দিক থেকে তো বটেই। এবং ক্রমে আস্তে আস্তে ইংরেজি চর্চা এই বাংলাতে শুরু হলো। আমরা 1781 সালে জেমস হিকির ক্যালকাটা গেজেট পাই, যেটা একটা ইংরেজি নিউজ পেপার। এবং তারপরে আইরিশ মিশনারিরা আস্তে আস্তে শুরু করলো। শ্রীরামপুরে কলেজ স্থাপিত হলো 1818 সালে। তার আগে 1817 সালে হিন্দু কলেজ স্থাপন হলো এবং হিন্দু কলেজে কিন্তু ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হলো। আমরা সবাই জানি ডিরোজিওর মাধ্যমে, এবং ডিরোজিয়ানস যাদেরকে আমরা বলি পরবর্তীকালে যারা ভারত বিখ্যাত হয়েছেন ডিরোজিয়ান হিসেবে, তারা কিন্তু 1825-26 এই সময় থেকেই ইংরেজি শিক্ষা নেওয়া শুরু করলো। তারও আগে রাজা রামমোহন রায় ইংরেজিতে লেখা শুরু করেছেন। এবং যখন আস্তে আস্তে ইংরেজরা বুঝতে শুরু করলো যে ক্রমশ তারা রাজনৈতিকভাবে এ দেশে তাদের মাটিটাকে আরও দৃঢ় করতে পারছে, তাদের মনে হলো যে না, এবার তাহলে ভারতবর্ষকে যদি সত্যিই আমাদের দখলে নিতে হয়, যদি ভারতবর্ষকে উপনিবেশ বানাতে হয়, তাহলে আস্তে আস্তে ইংরেজি শিক্ষার প্রবর্তন করা এই দেশে দরকার। আমরা দেখলাম 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হলো। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করার প্রধান কারণই ছিল এক ধরনের সিভিল সার্ভিস ট্রেনিং তৈরি করা, এবং এই সিভিল সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে যারা এখানে আসছে তাদেরকে এ দেশের সঙ্গে প্রচলিত করা, এবং আস্তে আস্তে চেষ্টা করা যে এ দেশের যারা থাকেন তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তারা কি চাইছেন, তাদের চিন্তা, তাদের মনন, সেই সম্বন্ধে একটা ধারণা তৈরি হওয়া। 1813 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার হলো, তখন থেকেই কিন্তু ভাবনা শুরু হলো যে যদি ভারতবর্ষে আস্তে আস্তে ইংরেজি শিক্ষা চালু করা যায়। কেন? এটা কখনোই সম্ভব নয় যে সুদূর ইংল্যান্ড থেকে লোক এনে দেশ চালানো। কেন? তখন আস্তে আস্তে তারা ক্রমশ ঢুকে পড়ছে বিভিন্ন দেশে। ততদিনে তারা দক্ষিণ ভারতে চলে গেছে। শুধু বাংলা আর তাদের রাজনীতির পীঠস্থান নয়, তারা চলে গেছে সুদূর দক্ষিণ ভারতেও। তাহলে ইংরেজদের পক্ষে সুদূর ইংল্যান্ড থেকে লোক এনে এই দেশ চালানো আর সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এই দেশের লোকদের মধ্যে এমন এক শ্রেণী তৈরি করতে হবে যারা ইংরেজদের সাহায্য করবে এই দেশকে শাসন করার জন্য। এবং সেইটা কিন্তু 1813 সালেই তাদের প্রথম মনে হয়েছিল, এবং তখন থেকেই একটা ভাবনা চিন্তা শুরু হয়েছিল, যার পূর্ণ স্বরূপ পেল 1835 সালে, যেটা আমরা বলি ম্যাকলেস চার্টার। যদিও তার আগে আবার বলছি, ইংরেজি শিক্ষা প্রবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে, এবং শুধু প্রবর্তন শুরু হয়েছে বলবো না, আমি এটাও বলবো যে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যারা এই ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষাটাকে খুব ভালোবাসতে শুরু করলো। এ ব্যাপারে একটা তথ্য দেওয়া যেতে পারে যে 1825 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় একটা বই লিখলেন, নববাবু বিলাস। এই নববাবু বিলাসে উনি একজন নব্য বাবু সম্বন্ধে বলতে গেলেন যে ইনি এমন একজন, তিনি কিছুটা বাংলা বলতে পারেন, এবং তার এই বাংলার সঙ্গে তিনি মাঝে মধ্যে ইংরেজি ভাষা মেশানোর চেষ্টা করেন, যার মধ্যে দুটো প্রধান, একটা হচ্ছে রাস্কেল আর হচ্ছে গড ড্যাম ইট। অর্থাৎ এইটা বলার মধ্যে দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল যে ম্যাকলের 1835 সালে মিনিটস অফ এডুকেশনের আগেই ইংরেজি ভাষা সামাজিকভাবে বাংলায় ঢুকে পড়েছিল। এখন যেহেতু সেই সময় বাংলা ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান স্থান ভারতবর্ষে, এবং ক্রমেই সাহেবরা এই বাংলাকে, এই কলকাতা শহরকে দ্য সেকেন্ড সিটি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার করে তুলতে সচেষ্ট হলো এবং করতে চাইল, ফেললো যে না, অনেক হয়ে গেছে, এইবার ইংরেজিকে আমাদের শিক্ষার মধ্যে অফিসিয়ালি সরকারিভাবে
নিয়ে আসতে হবে। এ ব্যাপারে যে দুজনের নাম ম্যাকলে ছাড়াও বলতে হয়, একজন হচ্ছেন আরেকজন হচ্ছেন তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক, কিন্তু আরেকজনের নাম বলতে হবে, তার নাম হচ্ছেন জেমস মিল, যিনি 1831 সালে প্রথমে একটা সার্ভে করলেন। তিনি একটা চারিদিকে পর্যালোচনা করলেন এবং করে ভারতবর্ষে না এসেই 3টে বই লিখে ফেললেন এবং এই প্রতিটি ভলিউমে তিনি লিখলেন যে না, তৎকালীন ভারতবর্ষে বাংলাদেশে শিক্ষার যা অবস্থা, সেই অবস্থার উন্নতি হওয়া প্রচণ্ড দরকার। এই বইটি যখন 1833 সালে বেরোলো তখন লর্ড উইলিয়াম বেন্টিকের আরও মনে হলো যে এবার বোধহয় সময় এসছে ইংরেজিকে সরকারিভাবে বাংলাদেশে নিয়ে আসতে হবে। এবং ঠিক এই সময় অবতীর্ণ হলেন টমাস ব্যাবিংটন ম্যাকলে, যিনি পদাধিকার বলে সেই সময় ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য কমিটি অন পাবলিক ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়া। এই ম্যাকলে সাহেব কিন্তু 1833 সালে বলেছিলেন যে ইট মে বি দ্যাট দ্য পাবলিক মাইন্ড অফ ইন্ডিয়া মে এক্সপ্যান্ড আওয়ার ওন সিস্টেম till it has outgrown its system. Whenever that day comes, it would be the proudest day in English history. এটা উনি বলেছিলেন 1833 সালে। আমি জানি না উনি কী ভেবে বলেছিলেন, উনি কি তাহলে ভারতের স্বাধীনতা অনেক আগেই ভেবেছিলেন। যাই হোক, কিন্তু যখন 1835 সালের মিনিটস উনি লিখতে বসলেন, উনি কিন্তু সেই সময়কার ভারতীয় শিক্ষা একেবারেই নস্যাৎ করলেন। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, a single shelf in a good European library was what the whole native literature of India and Arabia. এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তার ধারণা, অন্তত পাবলিকলি ভারতীয় শিক্ষা সম্বন্ধে তার কি ধারণা ছিল। এবং তার যে বিখ্যাত মিনিটস, যেটা উনি 1835 সালের 2 ফেব্রুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিককে প্রেজেন্ট করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল টু ক্রিয়েট আ ক্লাস দ্যাট উড বি Indian in color, in blood, but that would be English in morality, in intellect, in taste, and in attitude. এই যে টু ক্রিয়েট আ ইউরোপিয়ান মাইন্ড ইন অ্যান ইন্ডিয়ান বডি, যেটা ছিল লর্ড ম্যাকলের প্রধান উদ্দেশ্য, এই নিয়েই কিন্তু উনি ওনার মিনিটস তৈরি করলেন। এবং ওনার মিনিটে একটা অদ্ভুত অবজারভেশন আছে যে আফটার ট্রাভেলিং the entire length and breadth of India, I did not find a person who was so willing to commit an act of immorality. অর্থাৎ এই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে দর্শন, এই দর্শনের যে উন্নত দিক, সেইটা উনি ভাঙতে চাইলেন। উনার মনে হয়েছিল যে হি উইল ইন্ট্রোডিউস, ওনার কথায়, হি উইল ইন্ট্রোডিউস আ সিস্টেম অফ এডুকেশন which will outclass the existing system of education of India during those days. এইটার প্রভাব উনি বুঝেছিলেন এবং এইটা উনি করতে চেয়েছিলেন এই জন্য ভারতবর্ষে ইংরেজ শাসনকে স্থায়ী করতে চেয়েছিলেন। ভারতবর্ষে ইংরেজি শাসনকে স্থায়ী করতে গেলে ভারতবর্ষের লোকের মধ্যে ইংরেজি মনস্কতা তৈরি করা দরকার। এবং উনার আরও একটা বিখ্যাত উক্তি হচ্ছে, নো হিন্দু হু হ্যাজ রিসিভড ইংলিশ এডুকেশন এভার রিমেন্স সিনসিয়ারলি অ্যাটাচড টু হিজ রিলিজিয়ন। অর্থাৎ একদিকে ভাষা, অন্যদিকে শিক্ষা, অন্যদিকে ধর্ম, স্বভাবত এই সংস্কৃতি নিজের মনেই চলে আসবে, নিজের গুণেই চলে আসবে। তাহলে সব দিক থেকে ভারতবর্ষকে ভাঙো, যা মিলিটারি দ্বারা সম্ভব নয়, যা যুদ্ধ করে সম্ভব নয়, তা অনেক বেশি সম্ভব শিক্ষার দ্বারা, সংস্কৃতির দ্বারা। আমরা ইংরেজিতে একটা কথা শুনি, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। ম্যাকলে কিন্তু যথার্থ উপলব্ধি করেছিলেন যে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। তাহলে কী করো, এদেরকে ইংরেজি শেখাও, এমনভাবে ইংরেজি শেখাও যে এদের ভাষাটাই এরা ভুলে যাবে। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা যাদেরকে এই ভারতবর্ষ বা বাংলাদেশের রেনেসাঁস বা নবজাগরণের পুরোধা বলি, রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রথম দিককার কথা আমি বলছি, তারা কিন্তু এই ইংরেজি শিক্ষাটাকে মেনে নিয়েছিলেন, অন্য কারণে মেনে নিয়েছিলেন। তারা হয়তো ম্যাকলের কারণে কখনোই মেনে নেননি। রামমোহন রায় তো ব্রিটিশ শাসনকে বলেছিলেন বেনেডিক্ট আর্থ,
তার মনে হয়েছিল যে এই শাসন সত্যিকারের ভারতবর্ষকে একটা দিক দেবে, একটা মুক্তি দেবে। এবং ইংরেজি ভাষার প্রচলন উনি মেনে নিয়েছিলেন। আগেও বলেছি, উনি ইংরেজি ভাষা নিজে চর্চা করতেন, ইংরেজি ভাষা নিয়ে লিখতেন, এবং উনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষা বাংলাদেশে বা ভারতবর্ষে প্রচলিত হোক। বিদ্যাসাগর মহাশয় উনি নিজে সরকারি কমিটিতে ছিলেন সেই সময়, এবং সরকারি কমিটিতে থাকার সময় উডস ডেসপ্যাচ যখন হয়েছিল 1854 সালে, বিদ্যাসাগরের কিছু রেকমেন্ডেশন সে সময় ছিল, এবং সেই রেকমেন্ডেশনে বিদ্যাসাগর মহাশয় কিন্তু ভার্নাকুলার মোড অফ এডুকেশন তার সঙ্গে এবং নিজে উনি দায়িত্ব নিয়েছিলেন, উদ্যম নিয়েছিলেন যাতে এই বঙ্গদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষার বিদ্যালয় স্থাপন করা হয়। ওনার মনে হয়েছিল যে ইংরেজি ভাষা যদি আমরা শিখি, ইংরেজি সাহিত্য যদি আমরা পড়ি, সেখান থেকে আমরা ইউরোপীয় দর্শন জানব, ইউরোপীয় ইতিহাস পড়ব, এবং আমাদের একটা জ্ঞানের ব্যাপ্তি ঘটবে, অন্যভাবে সব দিক দেখতে শুরু করব। কিন্তু এটাও ঠিক, ক্রমে ম্যাকলে যেটা চেয়েছিলেন তার প্রভাবটাই কিন্তু ক্রমে বাড়তে শুরু করলো, এবং বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে সেই সময় ধরুন 1835-এর পরে 1840, 45, 1850 বাঙালি শ্রেণী, বিশেষ করে আমি বাঙালি শ্রেণী এই জন্য বললাম কেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষার ইতিহাস যদি আমরা পড়ি, ইংরেজি শিক্ষা প্রবর্তনের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে দেখব সবার আগে, হয়তো আমরা সেই সময় সব থেকে কাছে ছিলাম সাহেবদের, বা সাহেব থেকে বেশি সেই সময় তাদের মনে হয়েছিল যে এই শহরটাকেই সব থেকে বেশি মাথা ঘামানো দরকার এই শহরটাকে নিয়ে। তাই বাঙালিরা সবার আগে এই ইংরেজি শিক্ষা নিয়ে লাফিয়ে পড়লো, এবং এমনভাবে লাফিয়ে পড়লো যে 1835 সালে ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকরে লিখলেন যে একটা বাঙালি শ্রেণী তৈরি হয়ে গেছে যারা শুধুই ইংরেজি নিয়ে ভাবে। ভাবুন, 1835, ঠিক আছে অনেক কিছু ঘটে গেছে, হয়তো ভাবার দরকার আছে, সে আলোচনা পরে আসছি, কিন্তু 1835 সালে ম্যাকলে 1835 সালে মিনিটস দিলেন। 1835 কেন এটা ঘটলো, এবং এটা ভালো হলো না খারাপ হলো সে আলোচনা পরে, কিন্তু এই যে ঘটলো এটা কিন্তু ম্যাকলের যেটা চেয়েছিলেন সেটাই ঘটলো। কিন্তু অবশ্যই এর কিছু সুনির্দিষ্ট ভালো দিক ছিল। ইংরেজি শিক্ষিত হওয়ার ফলে আমরা অনেক বেশি আন্তর্জাতিক হয়ে উঠলাম। আমাদের মধ্যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এলো কিনা সেটা নিয়ে যথেষ্ট তর্ক আছে, এ নিয়ে অনেক রকম বলেছেন, কিন্তু আমরা যে আন্তর্জাতিক হয়ে উঠলাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন, আমরা ইউরোপীয় সাহিত্য পড়লাম, আমরা ফরাসি বিপ্লব সম্বন্ধে জানলাম, আমরা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে জানলাম, আমরা সেই সময়কার যারা বিখ্যাত দার্শনিক হার্বার্ট স্পেন্সার তার সম্বন্ধে জানলাম, আমরা চার্লস ডারউইনের থিওরি অফ অরিজিন অফ স্পিসিস সম্বন্ধে জানলাম, এবং ইংরেজি সাহিত্যের যারা বিখ্যাত কবি, রোম্যান্টিক পোয়েটস, তৎকালীন যুগের যারা সমসাময়িক কবি, বা আরেকটু পরে আমরা যখন টেনিসনের কথা বলতে পারি, আমরা চার্লস ডিকেন্সের কথা বলতে পারি, এই সাহিত্য কিন্তু তৎকালীন ভারতীয়, বিশেষ করে বাংলার যে সাহিত্য চর্চা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। ডিরোজিও যদিও জন্মসূত্রে উনি অবশ্যই ভারতীয় বা বাঙালি ছিলেন না, কিন্তু উনি কলকাতাতেই ছিলেন, এবং উনি কিন্তু ওনার একটা বিখ্যাত কবিতাতে লিখেছিলেন, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। তার ইংরেজি কবিতা সেই সময় বহু প্রচলিত ছিল। মধুসূদন দত্ত তো ইংরেজিতে লিখবেন বলেই বিলেত চলে গেলেন, এবং মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের দ্বারা এত প্রভাবিত হয়েছিলেন যে ওনার সবথেকে আলোচিত যে সাহিত্যকর্ম মেঘনাদ বধ কাব্য, সেটা কিন্তু ইংল্যান্ডের বিখ্যাত কবি জন মিল্টনের প্যারাডাইস লস্টের আদলে লেখা। এবং এই যে প্রভাব, এই প্রভাবটা ইংরেজি শিক্ষার প্রভাব, যেটা মধুসূদন দত্তের ওপর একা পড়েছিল তা না, সেই যুগের সব মনীষীদের ওপরই কম বেশি পড়েছিল। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, যাদেরকে আমরা সত্যিই ভাবি ভারতবর্ষের নবজাগরণের প্রতীক, আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, এরা দুজনেই কিন্তু ইংরেজি ভাষা চর্চা করতেন, এবং ইংরেজি ভাষার চর্চার বিরুদ্ধে এরা কিন্তু কিছু বলেননি, যদিও দুজনেই বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মিলন ইংরেজি ভাষার দ্বারা সম্ভব হচ্ছে, সেই মিলনটাকে আমরা গ্রহণ করব, কিন্তু কখনোই নিজের সাহিত্য বা সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়। আমি আবার ফিরে যাচ্ছি ম্যাকলের কথায়, যিনি বলেছিলেন ওয়ান অফ দ্য এসেনশিয়াল মোটিভ অফ এডুকেশন ইনটু ইন্ডিয়া
দ্য সিস্টেম অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস কান্ট্রি। এইটা যাতে না হয় তার জন্যে কিন্তু স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই বারবার বলেছিলেন যে আমরা তো ইংরেজি সাহিত্য নেওয়ার দুজনেই পড়েছেন, কিন্তু আমরা যেন নিজেদের শিল্প সংস্কৃতিকে কখনোই ভুলে না যাই। স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, স্বামীজি একটা জায়গায় ইংরেজি শিক্ষা সম্বন্ধে বলেছিলেন যে এই শিক্ষা একটা জায়গায় এসে আমাদের অনেককেই এডুকেটেড আনসিভিলাইজড করে তুলছে। কেন করে তুলছে না, এই শিক্ষা আমাদের শেখাচ্ছে যে আমার পূর্বপুরুষরা সবাই অশিক্ষিত ছিল, এটাই তো দরকার ছিল। সাহেবরা তো এটাই চেয়েছিল। সাহেবরা কিন্তু কোনো সময় আমাদেরকে শিক্ষিত করার জন্য ইংরেজি ভাষা শেখায়নি। সাহেবরা ইংরেজি ভাষা শিখিয়েছিল নিজের সুবিধের জন্য। ক্লার্ক মেকিং এডুকেশন। যত দিন গড়িয়েছে তত ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষে ব্যাপ্ত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। তাহলে এত লোক কোথা থেকে আসবে? কি তৈরি করবে? কেরানি তৈরি করো। পণ্ডিত তৈরি করতে নয়, কোনো বোদ্ধা তৈরি করতে নয়, কেরানি তৈরি করতে, যারা ভারতবর্ষে ইংরেজ শাসনকে চালাতে সাহায্য করবে। তাই স্বামীজির এই উক্তিটা যথার্থ। ক্লার্ক মেকিং এডুকেশনই এক ধরনের এডুকেটেড আনসিভিলাইজড তৈরি করছে। এবং আমরা বারবার জানছি আমাদের আগে যা ছিল সবই ভুল, সাহেবরা যেটা নিয়ে এলো সেটাই ঠিক। এবং এটা তো সবথেকে বড় প্রভাব ভারতবর্ষে, বাংলাদেশে ইংরেজি শিক্ষার সম্প্রসারণের সবথেকে বড় প্রভাব হচ্ছে এইটাই। কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার বলছি, অনেক সুপ্রভাবও ছিল। যেমন এই ইংরেজি সাহিত্য বা শিক্ষাকে চর্চা করে বাঙালিরা বিশেষ করে সিভিল সার্ভিসে যোগদান করতে শুরু করল। ভীষণভাবে তারা এই সিভিল সার্ভিসে যোগদান করতে শুরু করলো। 1861 সালে প্রথম আমরা জানি ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং পরবর্তীকালে যত আইসিএস তৎকালীন যুগে বেরিয়েছে তার বেশিরভাগই বেরিয়েছে এই বাংলাদেশ থেকে। এবং এই যে আইসিএস বেরোনোর যে একটা ঢল নেমে গেল, এই ঢল নামাটা কিন্তু সম্ভব হতো না যদি না ইংরেজি শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে উঠতে পারতাম। এবং এই ইংরেজি শিক্ষায় ক্রমশ ভারতীয়রা বিভিন্ন পদে আসীন হতে শুরু করলো। এর মধ্যে একটা জিনিস উল্লেখ্য, যেটা খুব দরকার, যে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো। কলকাতা বিশ্ববিদ্যালয় সেই সময় ছিল ইউরোপ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সেই সময় ছিল ইউরোপ বা আক্ষরিক অর্থে যাকে মডার্ন ইউনিভার্সিটি বলা হয় বা যাকে আমরা আধুনিক বিশ্ববিদ্যালয় বলি তাই। এখন এই বিশ্ববিদ্যালয় যখন স্থাপন হলো, এখানে পড়তে আসতে, তখন ইংরেজি সাহিত্য শিক্ষা এবং ইংরেজি সাহিত্য শিক্ষার উপর ভর করে পাশ্চাত্য সভ্যতা নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। এখান থেকে যারা পাশ করলো তারা যে শুধুমাত্র বাংলা বা সেই ভারতীয় ভাষা নিয়ে পাশ করলো তা না, তারা কিন্তু ইংরেজি সাহিত্যের শিক্ষার মধ্যে দিয়ে পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য বিজ্ঞান কথাটা বলা এই জন্য জরুরি, কেন অনেকের মতে, এবং হয়তো তারা কিছুটা ঠিকই বলেন বা অনেক যথার্থই বলেন হয়তো, যে এই ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা বিজ্ঞান মনস্কতা এসেছিল। আমি বলছি না যে আমাদের যে সনাতন যে ভারতীয় সভ্যতা বা স্বীকৃতি বা সংস্কৃতি তাতে বিজ্ঞান ছিল না, নিশ্চয়ই ছিল, কিন্তু কোনোভাবেও যেটাকে আমরা মধ্যযুগ বলি সেই সময় আমাদের মধ্যে থেকে একটা বিজ্ঞান মনস্কতা চলে গেছিল। এই যখন ইংরেজি শিক্ষা ঢুকলো এবং আমরা যাকে বলি মডার্ন সিস্টেম অফ এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন, কলেজ এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন সবই কিন্তু এসছে। আমরা শিবপুর বিই কলেজ দেখেছি, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ দেখেছি, আমরা রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ দেখেছি, এবং বেশ কিছু টেকনিক্যাল এডুকেশন সেটাও কিন্তু সম্প্রসারিত হলো এই ইংরেজি শিক্ষার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে। ভারতবর্ষের মধ্যে কিন্তু বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি এসব এলো, এবং এইগুলো কিন্তু আমরা কাজে লাগিয়েছি, কাজে লাগাইনি তা কিন্তু নয়। সুতরাং
ইংরেজি শিক্ষার মাধ্যমে যখন পড়াশোনা শুরু হলো এবং ক্রমে যখন আমরা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যাচ্ছি, দেখছি বেশি বেশি করে লোক এটা পড়তে আসছে। ঊনবিংশ শতাব্দীতে যাওয়ার আগে এই কলকাতা শহরে অন্তত 18টা মিশনারি স্কুল স্থাপন হয়ে গেল। সেই সব স্কুলগুলো কিন্তু আজও বর্তমান। এবং এই যে মিশনারি স্কুলগুলো স্থাপন হলো, তার যেমন একটা ধার্মিক দিক ছিল, শিক্ষার প্রসারেরও কিন্তু একটা দিক ছিল। এই মিশনারি স্কুল শুধু শহরে স্থাপন হলো তা নয়, আস্তে আস্তে এটা ক্রমে আমরা যাকে বলি বিভিন্ন পাহাড়েও এই ধরনের ইংলিশ মিশনারি স্কুল আমরা দেখতে পেলাম। অর্থাৎ ইংরেজি শিক্ষার মাধ্যমটা গোটা দেশে ছড়িয়ে পড়ল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই স্কুলের সংখ্যাটা, এই বিদ্যালয়ের সংখ্যা শুধু বাড়লো না, ছাত্র সংখ্যা শুধু বাড়লো তাই নয়, সাধারণ মানুষ চাইতে শুরু করলো। আমরা 2020-তে হয়তো অনেকে বলি ইংলিশ মিডিয়াম স্কুলের খুব রমরমা হচ্ছে, সবাই আমরা ভর্তি করছি, তা কিন্তু নয়। এই রমরমাটা কিন্তু 125 বছর আগে থেকেই শুরু হয়ে গেছিল। হয়তো সংখ্যা সেটা কম ছিল, তখন কম লোক পড়তে যেত। তথ্যে বলা হচ্ছে যে অনলি 3.1% অফ স্টুডেন্টস যারা সেই সময় বিদ্যালয়ে পড়তেন তারা ইংরেজি শিক্ষার মাধ্যমে পড়তেন, তো অনলি 3.8%। কিন্তু এটাও তো ঠিক, সেই সময় 1873, 74, 75 এই সময় টোটাল পপুলেশনের মাত্র 14.7%, আমি আবার বলছি মাত্র 14.7% তারা বিদ্যালয়ে পড়তে যেত। তাহলে 14.7%-এ 3.1% যদি আমরা ধরে নিই, তাহলে সেটা কিন্তু নেহাত কম নয়, সেটা কিন্তু অনেক। এবং এই সংখ্যাটা এমনভাবে বাড়তে শুরু করলো যে ইংরেজি ভাষা শুধুমাত্র যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে উঠলো তা না, শুধু যে দপ্তরের কাজে ব্যবহার হতে শুরু হলো তা না, ইংরেজি ভাষা হয়ে উঠলো মোড অফ কমিউনিকেশন। লোকেরা ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলো। আজকে আমরা যে বাংলা ভাষাটায় কথা বলছি তাতেও যথেষ্ট ইংরেজির প্রভাব আছে। খেয়াল করে দেখুন তো, যদি বাংলা ভাষা নিয়ে কথা বলতে শুরু করি, যদি বাংলা বলতে শুরু করি, তাহলে কতগুলো ইংরেজি ভাষা বেরিয়ে আসে। তাহলে কী করে হলো এটা? ওই সংস্কৃত ভাষা তো বেরিয়ে আসছে না, তাহলে ইংরেজি ভাষা বেরিয়ে আসছে। এবং এই বেরিয়ে আসাটা শুরু হয়েছিল আজ থেকে 140 বছর, 150 বছর আগে থেকে। সংস্কৃত তার কৌলিন্য হারাতে শুরু করলো। আমি কৌলিন্য কথাটা এই জন্যে বলছি, কেন সংস্কৃত যে জায়গাটা ছিল সেটা তার আস্তে আস্তে হারাতে শুরু করলো। ইংরেজি হয়ে উঠলো প্রচণ্ডভাবে একটা জনপ্রিয় ভাষা। এবং এই জনপ্রিয়তা এমন একটা জায়গায় পৌঁছলো যে সেই সময় যারা সাহিত্য চর্চা করতেন তারাও ইংরেজিতে সাহিত্য চর্চা করা শুরু করলেন। আমরা তো রামমোহন রায় জানি, উনি ইংরেজিতে সাহিত্য চর্চা করেছেন। মধুসূদন দত্ত প্রচণ্ডভাবে ইংরেজি ভাষাটাকে ব্যবহার করলেন তার সাহিত্য চর্চায়। তার বিখ্যাত লেখা দ্য ক্যাপটিভ লেডি এবং বেশ কিছু কবিতা, তার মধ্যে একটা তো খুব বিখ্যাত, কিং পোরাস, আ লিজেন্ড অফ ওল্ড। এবং এই কবিতাগুলো কিন্তু মধুসূদন দত্ত লিখেছিলেন ইংরেজি ভাষায় অনুপ্রাণিত হয়েই, না হলে বোধহয় উনি লিখতে পারতেন না। এবং এটাও মনে রাখবেন, মধুসূদন দত্ত যে অমিত্রাক্ষর ছন্দ ফর্ম বাংলা সাহিত্যে নিয়ে এসেছিলেন, সেটাও কিন্তু ইউরোপীয় সভ্যতারই ফল। কেন সনেট ফর্ম তার আগে ভারতবর্ষে ছিল না, উনি কিন্তু এটা শিখেছিলেন ইউরোপিয়ান লিটারেচার বা ইউরোপীয় সাহিত্য থেকে। এবং অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু উনি নিয়ে এসেছিলেন ইংরেজি সাহিত্য থেকে। তো ইংরেজি ভাষা বা ইংরেজি সাহিত্য এবং ইংরেজি শিক্ষার যে প্রচার প্রসার, এসবই কিন্তু এর সঙ্গে জড়িত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও কিন্তু ইংরেজি ভাষাটাকে আর ফেলে দিতে পারলেন না, তিনি রাজমোহনস ওয়াইফ লিখলেন। এবং সেই সময় একজন খুব বিখ্যাত কবি ছিলেন, যার কবিতা এখন আমরা পড়ছি মাঝে, তিনি কিছুটা হলেও হয়তো তার কবিতা অনেকেই হয়তো আমরা পড়িনি, বা কিন্তু এখন আবার তাকে নিয়ে আমাদের একটা বিরাট আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে তরু দত্ত। তরু দত্ত বাঙালি, ফ্রান্সে গেলেন, ইউরোপে গেলেন, ইংরেজি ভাষায় সাহিত্য শুরু করলেন। এই যে বাঙালিদের ইউরোপ ভ্রমণের যে শুরু, সেটাও তো ইংরেজি ভাষার প্রসারের সঙ্গে সঙ্গে। এই যে ইন্টারন্যাশনালিজম বা আন্তর্জাতিকতাবাদ যেটা আমরা বলি, যে বাঙালি সভ্যতা, ভারতীয় সভ্যতা ইউরোপীয় সভ্যতার একদম সামনাসামনি চলে এলো। এই যে সামনাসামনি চলে এলো, এই সামনাসামনি চলে আসাটা কিন্তু ইংরেজি ভাষার জন্য হয়েছিল। যদি আমরা ইংরেজি ভাষা সেভাবে না জানতাম, তাহলে একটা সন্দেহ থেকেই যাচ্ছে
যদি আমরা ইংরেজি ভাষা না জানতাম, তাহলে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, আমরা কি সত্যিই ইউরোপীয় সভ্যতার কাছাকাছি আসতে পারতাম? একদল ঐতিহাসিকবিদ এটা মনে করেন যে যদি ইংরেজরা ভারতবর্ষে না আসতেন, যদি ইংরেজি শিক্ষার প্রচার প্রসার এদেশে না ঘটতো, যদি আমরা ইউরোপীয় সভ্যতার সম্মুখীন না হতাম ইংরেজি ভাষার মাধ্যমে, তাহলে আমাদের অবস্থা বোধহয় আজকে নর্থ আফ্রিকার কলোনিরগুলো মতো হতো। নর্থ আফ্রিকার সেই সময় যেসব ব্রিটিশ কলোনি ছিল, নর্থ আফ্রিকাতে সে সময় ফরাসি কলোনি ছিল, তাদের যে অবস্থা আজকের দিনেও দেখতে পাই আমরা, হয়তো ভারতবর্ষ সেই অবস্থা হতো। যদিও এটা নিয়ে যথেষ্ট তর্ক করা যায়, এটা নিয়ে যথেষ্ট মতান্তর হতে পারে, কিন্তু এটা ঘটনা যে ইংরেজি সাহিত্য আসার ফলে আমাদের জীবনের অনেক দিক খুলে গেছে, যাকে আমরা বলি সোশ্যাল রিফাইনমেন্ট। সেই সোশ্যাল রিফাইনমেন্ট কিন্তু আমরা অনেক শিখেছি ইংরেজদের কাছ থেকে। ইংরেজি ভাষা না জানলে, তাদের সঙ্গে মেলামেশা না করলে এটা বোধহয় আমরা জানতেই পারতাম না। আর যদি জাতীয়তাবাদের কথা বলি, তাহলে কিছুটা হলেও জাতীয়তাবাদ আমাদের মধ্যে এসছে। যদি এটা বলা খুব কঠিন, ভারতবর্ষে জাতীয়তাবাদ কোনোদিন এসেছিল কি আসেনি এই নিয়ে প্রচণ্ড তর্ক হতে পারে। কেন, ইংরেজরা যেটা করেছিলেন, তারা একটা ভৌগোলিকভাবে আমাদেরকে এক করেছিলেন এবং চেষ্টা করেছিলেন একটা ইউনিফর্ম সিভিল কোড তৈরি করার। কিন্তু যখন আমরা ইংরেজি ভাষা জানলাম এবং ইংরেজি ভাষার মারফত ফরাসি বিপ্লবের ইতিহাস পড়লাম, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পড়লাম, রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়লাম, রোম্যান্টিক লিটারেচার পড়লাম, আমাদের মধ্যে একটা ন্যাশনালিজম তৈরি হয়েছিল। যে ন্যাশনালিজমের ফল আমরা দেখতে পাই পরবর্তীকালে, বিশেষ করে বিংশ শতাব্দীর প্রথম দিকে। এই ন্যাশনালিজমটা সত্যি সারা ভারতবর্ষে কীভাবে উদ্বেলিত করেছিল এই নিয়ে আবার আলোচনা হতে পারে, কিন্তু এই বাংলাদেশে তো হয়েছিলই। বাংলাদেশে এক শিক্ষিত যুবকরা, যাদের অনেকেই ইংরেজি সাহিত্য পড়তো, ইংরেজি ভাষা জানতো, তারা কিন্তু ফরাসি বিপ্লবের দ্বারা ভীষণভাবেই প্রভাবিত হয়েছিল। এবং আমরা যখন আন্তর্জাতিক ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করলাম এবং আন্তর্জাতিক স্তরে মানুষের জীবন, তাদের জীবিকা, তারা কিভাবে বাঁচছে সেইটা নিয়ে ভাবতে শুরু করলাম, জানতে শুরু করলাম, তখন আমাদেরও মনে হলো যে না, তাহলে সাহেবদেরও, ইংরেজদেরও আমাদের এই সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার। যদি আমরা জানতেই না পারতাম যে মিউনিসিপ্যালিটি বলে কিছু হতে পারে, যদি আমরা জানতেই না পারতাম যে ওয়াটার ট্রিটমেন্ট বলে কিছু হতে পারে, যদি আমরা জানতেই না পারতাম যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস জিনিসটা কী, তাহলে সত্যিই কি আমরা আন্দোলনে নামতে পারতাম? আমি মেনে নিচ্ছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হয়তো সর্বসাকুল্যে 28 থেকে 30% লোক যোগদান করেছিল, এটা তো সত্যি কথা। 70% লোক কিন্তু যোগদান করেনি। যতই আমরা স্বাধীনতাদের সংগ্রামীদের নাম বলি না কেন, খুব বেশি হলে 28 থেকে 30% লোক যোগদান করেছিল। কিন্তু এই 28 বা 30% লোকই বা কম কি? এবং তার মধ্যে অন্তত 70% লোক এই ইংরেজি শিক্ষার প্রভাবে কিছুটা হলেও জাতীয়তাবাদে উদ্বেলিত হয়েছিল। আমি সুরেন ব্যানার্জির নাম বলতে পারি, আনন্দমোহন বোসের নাম বলতে পারি, তৎকালীন যুগে বহু বাঙালি আইসিএসের নাম বলতে পারি, যারা কিন্তু জেনেছিল ইউরোপে কী ঘটছে, আমেরিকাতে কী ঘটছে। সুতরাং জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের একটা মিলন ইংরেজি শিক্ষা ভারতবর্ষে, বাংলাদেশে ঘটিয়েছিল। এবং যে কারণে স্বামী বিবেকানন্দ, আমি আবার ফিরে আসি স্বামীজি প্রসঙ্গে, উনি কিন্তু ইংরেজি ভাষার বিরোধিতা করেননি। উনি যেটা বলতে চেয়েছিলেন যে আমাদের সজাগ থাকতে হবে অন্যভাবে, কিন্তু ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। উনি নিজে কিন্তু যথেষ্ট ভালো ইংরেজি জানতেন, ইংরেজি ভাষাতে বক্তৃতা করেছেন, ইংরেজিতে চিঠি লিখতেন, এবং উনি বারবার বলেছেন যে আমাদের পাশ্চাত্য সম্বন্ধে জানা দরকার। এই যে পাশ্চাত্য সম্বন্ধে জানা দরকার, ইংরেজি ভাষা না জানলে পাশ্চাত্য সম্বন্ধে জানাটা বোধহয় খুব সহজ ছিল না। বিদ্যাসাগর মহাশয় আরও অনেক আগে সেই জন্যে এটাকে সাপোর্ট করেছিলেন। যদিও আমরা প্রথম থেকেই ওরিয়েন্টালিস্ট এবং অক্সিডেন্টালিস্ট, এই যে দুই প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবে যারা সেই সময় ভাবতেন, তাদের মধ্যে একটা দ্বিমত ছিল। কিন্তু যাই হোক, সেই দ্বিমত তো ক্রমশ অক্সিডেন্টালিস্টদের পক্ষেই গেল, এবং এই পক্ষে যাওয়ার ফলে আমরা সাহিত্য, শিল্প, সংস্কৃত, রাজনীতি সব দিক থেকে এবং সামাজিকভাবে কীভাবে সেটা বলা দরকার। দেখুন, একটা সময় কলকাতায় বাবুবাদ ছিল, যাকে আমরা বাবুবাদ বলি, সেই বাবুবাদ ছিল।
যত ইংরেজি শিক্ষায় আমরা শিক্ষিত হতে শুরু করলাম, একটা নব্য বাঙালি শ্রেণী তৈরি হলো, একটা নব্য ভারতীয় শ্রেণী তৈরি হলো। আপনি একে নভিরিচ বলতে পারেন, কেন এদের অনেকেই কিন্তু সে অর্থে অ্যারিস্টোক্র্যাট বা কোনো অভিজাত পরিবারের ছিল না, কিন্তু তাদের মেধায় এবং বিশেষ করে ইংরেজি সাহিত্য শেখার ফলে তাদের কিছু সুযোগ সুবিধা হলো, তারা ভালো ভালো সরকারি পদে চাকরি পেয়ে গেল। সাহেবরা তো তাই চেয়েছিল যে এমন শ্রেণী তৈরি করব যারা সারাক্ষণ ধরে আমাদের দাসত্ব করবে। কী দাসত্ব? আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে প্রশাসন, সেখানেই তারা থাকবে এবং কোনো প্রশ্ন করবে না। এমনভাবে তাদের চিন্তন এবং মননকে প্রভাবিত করা হবে, সেই সত্যজিৎ রায়ের মগজ ধোলাইয়ের মতন আর কি। এই মগজ ধোলাই এমন হবে যে তারা আমাদের কোনো প্রশ্নই করবে না, আমরা যা বলবো তাই করবো। আর তাই তারা করছিল, এবং শুধু করছিল তা না, ভীষণ আনন্দে করছিল। তারা চাইছিল নিজেদেরকে সাহেব হিসেবে পরিচয় দিতে। আচার আচরণ, ভাষা, কথা বলার ভঙ্গি, পোশাকের ভঙ্গি, খাবারের যে তালিকা, খাবার যে স্টাইল, উপায়, সবেতেই তারা অনুকরণ করা শুরু করলো, কিছুটা অন্ধ অনুকরণ করা শুরু করলো। আজকে যে শহরে আমরা বসে আছি, অন্তত আমি যেখানে বসে কথা বলছি, কলকাতা শহর, এইখানে ভারতবর্ষের সবথেকে বেশি সোশ্যাল ক্লাব কালচার সাহেবদের আমলে শুরু হয়েছিল। ভারতবর্ষে আর কোনো শহরে বোধহয় সোশ্যাল ক্লাব কালচার বর্তমান দিনেও এত প্রভাবিত হয়ে বর্তমান নয়, কলকাতা শহরে যেমন আমরা দেখতে পাই। তো এটা এলো কোত্থেকে, কীভাবে এলো? সাহেবরা ক্লাবগুলো তৈরি করেছিল নিজেদের জন্য। ক্রমে যখন বাঙালিরা বা ভারতীয়রা আস্তে আস্তে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে নব্য সাহেব হয়ে উঠলো, আমি নব্য সাহেব কথাটা ব্যবহার করলাম কেন, তখন তারা নিজেদেরকে ভারতীয় ভাবতে মনেই করতো না। তারা মনে করতো আমরা সাহেব, আমরা বিলেত যাচ্ছি, সেখান থেকে গিয়ে সাহেব হয়ে ফিরছি। যদি ফিরলাম ভালো, আর যদি না ফিরি তো ঠিক আছে, আমি তো রয়েই গেলাম, একবারই হয়তো সাহেব হয়ে গেলাম। যাই হোক, ফিরে এসেও আমরা সাহেবই থাকবো। আমরা কোনো অবস্থাতেই আর বাঙালি বা ভারতীয় হব না, আমরা সামাজিকভাবে একটা দূরত্ব তৈরি করব। দেখুন, এটাও কিন্তু ইংরেজি ভাষার যে প্রবর্তন এবং প্রসার, তার আরেকটা সামাজিক দিক, যে একটা সামাজিক দূরত্ব তৈরি হলো। এই শ্রেণী তারা ক্লাবে যাওয়া শুরু করলো, তারা সাহেবদের আমলে পার্টি দেওয়া শুরু করলো, সাহেবরা যা যা খায় তাই খেতে শুরু করলো, যা যা পান করে তাই পান করতে শুরু করলো, সাহেবদের সঙ্গে মোচ্ছক করতে শুরু করলো। কেন? তারা ইংরেজি শিখে ফেলেছে, এবং ইংরেজি শেখার ফলে তারা ইংরেজি আদব কায়দাটাও খুব ভালোভাবে শিখে ফেলেছে। ভাষার দিক থেকে যেহেতু ইংরেজি ভীষণ জনপ্রিয় হয়ে উঠল, এটা একটা সুবিধে ছিল, অন্তত জাতীয়তাবাদের ক্ষেত্রে তো বটেই, বা ভারতবর্ষের বিভিন্ন দিকে যাকে আমরা বলি কমিউনিকেশন, সেদিক থেকে বটেই। আমরা জানি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহৃত হয়। খুব কম দেশই আছে যেখানে ভাষার এত বৈচিত্র্য। ইংরেজি এই সব বৈচিত্র্যের মধ্যে একটা একতা তৈরি করলো। বাঙালি দিল্লিতে গিয়ে ভালো হিন্দি বলতে পারছে না, ইংরেজি বলা শুরু করলো। দিল্লির লোকটা দক্ষিণে গিয়ে ভালো তামিল বলতে পারছে না, ইংরেজি বলা শুরু করলো। মহারাষ্ট্র থেকে মারাঠি লোকটা কলকাতায় এলো, বাংলা বলতে পারছে না, ইংরেজি বলা শুরু করলো। তাহলে ইংরেজি শুধুমাত্র প্রশাসনের ভাষা হলো না, ইংরেজি হয়ে উঠল একটা চলমান ভাষা, যার দ্বারা বিভিন্ন দিকের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ একে অপরের সঙ্গে কথা বলা শুরু করলো, ভাব আদান প্রদান করা শুরু করলো। এই আদান প্রদান করাটা কিন্তু পরবর্তীকালে অবশ্যইভাবে, বিশেষ করে বিংশ শতাব্দীতে যখন অনেক বেশিভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, হয়তো বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ন্যাশনালিজম বলতে যা বোঝায় আমরা কিছুটা পাওয়াও শুরু করলাম। বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে যখন বয়কট হলো, স্বদেশী আন্দোলন হলো, এই ইংরেজি মাধ্যম কিন্তু একটা বিরাট সুযোগ সুবিধা করে দিয়েছিল। বিপ্লবীরা বিভিন্ন জায়গার, বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ভৌগোলিক প্রদেশের, তারা কিন্তু নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। এবং ইংরেজ সেই সময় সত্যি সত্যিই ভাবতে শুরু করলো যে এই ভাষা, দেখুন ইংরেজরা চেষ্টা করেছিল ভাষাটাকে তৈরি করতে, আমাদের মধ্যে নিয়ে আসতে, যাতে আমরা তাদের দাস হই। তারা আমাদের প্রভু থাকবে, আমরা তাদের দাস হব। সব কিছুরই একটা বুমেরাং হতে পারে। তো ইংরেজি ভাষা কিন্তু এইখানে বুমেরাং হয়ে ফিরে এলো।
তারা কোনোদিন ভাবতে পারেনি যে ভারতীয়রা ইংরেজি ভাষা শিখে তাদেরকেই গিয়ে বলবে আমাদের পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস চাই, তাদেরকেই গিয়ে বলবে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমাদের রিপ্রেজেন্টেশন চাই। এটা তো সাহেবের কাছে কি শেখা। লোকাল সেলফ গভর্নমেন্টের যে কনসেপ্ট সেটা সাহেবরাই আমাদের দিয়েছিল। সেখানে যে আমরা গলা ফাটিয়ে বলবো আমাদের এগুলো চাই, এগুলো করে দিতে হবে, ওই এটা কিন্তু তারা কোনো দিন ভাবতে পারেনি। যাই হোক, তারা ভাবতে না পারলেও আমাদের অবশ্যই একটা সুবিধে হয়েছিল বলেই হয়তো স্বাধীনতা সংগ্রামটা বিংশ শতাব্দীতে প্রথম দিকে সেইভাবে চালু হয়েছিল। আরেকটা জিনিস এখানে উল্লেখ্য যে আমরা যখন ইংরেজি শিক্ষার প্রচার বা প্রসার নিয়ে কথা বলি, আমরা সেই সময়কার বিখ্যাত যেসব ইংরেজি কাগজ তাদের উল্লেখ করাটাও দরকার। কেন যত ইংলিশ স্পিকিং ক্লাস তৈরি হলো তত ইংলিশ রিডিং ক্লাস তৈরি হলো। সাহেবরা দুটোই তৈরি করলেন, কিন্তু যে মুহূর্তে ইংলিশ স্পিকিং ক্লাস তৈরি করলেন, ইংলিশ রিডিং ক্লাস তৈরি করলেন। এবং এই ইংলিশ রিডিং ক্লাসের জন্যেই 19th সেঞ্চুরিতে, ঊনবিংশ শতাব্দীতে সারা ভারতবর্ষ জুড়ে ইংরেজি কাগজ এলো। টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা শহরের স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, দ্য হিন্দু পেট্রিয়ট, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডেকান হেরাল্ড, সুদূর লাহোরে ট্রিবিউন, সারা ভারতবর্ষে ইংরেজি কাগজ চলে এলো। এই ইংরেজি কাগজ আসারও কিন্তু একটা ফল হলো যে ইংরেজি ভাষাটা আরও ছড়িয়ে পড়ল, জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ল। এবং তথ্য পাওয়ার যে ব্যাপারটা, ইংরেজি কাগজ পড়ে তথ্য পাওয়ার ক্ষেত্রেও একটা বৈচিত্র্য এলো এবং ব্যাপকতা এলো। তাই ইংরেজি ভাষাটা আর কেবলমাত্র পাঠদানের ক্ষেত্রে সীমাবদ্ধ রইল না, ইংরেজি ভাষাটা একেবারে লোকের উঠানে চলে এলো। লোকে ভাবতে শুরু করলো ইংরেজি দিয়ে, লোকে বলতে শুরু করলো ইংরেজি দিয়ে, এবং লোকে সব কাজই তখন চেষ্টা করলো ইংরেজি দিয়ে। নেপোলিয়ন বোনাপার্টে একবার বলেছিলেন ইংল্যান্ড সম্বন্ধে, ইট ইজ আ নেশন অফ শপকিপার্স, অর্থাৎ এরা কোনো সময় নিজের প্রফিট বা সুযোগ সুবিধা ছাড়া কোনো কিছু করে না। ইংরেজি সাহিত্যটাও তাই হয়েছিল, যে সুযোগ সুবিধার জন্যই এরা নিয়ে এসেছিল। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা যদি ইংরেজি না শিখতাম তাহলে আমরা অশিক্ষিত রইতাম, এটা কিন্তু ভাবার কারণ নেই। শশী থারুর তার এক বিখ্যাত বক্তৃতাতে একবার দেখিয়ে দিয়েছিলেন যে 1835 সালে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা আসার পরে বা সেই সময় ভারতবর্ষে যে ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল সেইটা সেই যুগের ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার চেয়ে কোনো অংশে খুব একটা পিছিয়ে ছিল না, কিন্তু পিছিয়ে ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা আন্তর্জাতিক হতে পারছিলাম না। এই জায়গাটায় আমরা পিছিয়ে ছিলাম এবং এই জায়গাটা ইংরেজি শিক্ষা সত্যি আমাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ে এলো, এবং এমনভাবে নিয়ে এলো যে ম্যাকলে যেটা চাইছিলেন সেটাই হয়ে গেল, একেবারে হুবহু তাই হয়ে গেল। তিনি চাইছিলেন টু ক্রিয়েট আ ক্লাস দ্যাট উইল অ্যাকসেপ্ট ইংলিশ ডমিনেশন, নট বাই ফোর্স বাট বাই স্পন্টেনিটি। শ্রেণী তৈরি হয়ে গেল, আমরা হই হই করে মেনে নিলাম সব। এবং যাকে বলা হয় টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা টেরিটোরিয়াল রুল, সেটা শুধু ব্রিটিশ উপনিবেশিকতা, ব্রিটিশ যে কলোনিয়াল রুল বা যে উপনিবেশ ভারতবর্ষ তৈরি করেছিল, সেটা শুধুমাত্র টেরিটোরিয়াল রুল হিসেবে আর রইল না, সেটা হয়ে গেল কালচারাল রুল। কালচারাল রুলটা এমনভাবে হলো যে আমরা আজকের দিনেও এই 2020 সালে দাঁড়িয়েও তার বাইরে কি বেরোতে পেরেছি? সত্যিকারে ভেবে দেখি তো বেরোতে পেরেছি কিনা? একদমই বেরোতে পারিনি। আমরা ঊনবিংশ শতাব্দীর শ্রীরামকৃষ্ণের সময় যখন পর্যালোচনা করতে বসছি, তখন যতজন আমরা ইংরেজি জানতাম তার চেয়ে এখন অনেক বেশি লোক ইংরেজি জানছি। কেন জানলাম? কেন আমরা সংস্কৃতকে সেই জায়গায় আবার ফিরিয়ে আনতে পারলাম না? কেন অন্য কোনো ভাষাকে আমরা কোনোভাবেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকসেপ্টই করতে পারছি না? হ্যাঁ, স্বাধীনতার পরেই ঘটনা ঘটছে। আপনি দেখবেন, আপনি যদি ইংরেজি বলতে পারেন, আপনি যদি ইংরেজি লিখতে পারেন, তাহলে এখনও আপনি মনে করবেন আপনি বোধহয় কালচারালি সুপিরিয়ার।
আপনি বোধহয় ইন্টেলেকচুয়ালি সুপিরিয়ার। এই যে সব ঘটনাগুলো ঘটলো, সব ওই ম্যাকলের মিনিটস থেকে শুরু হয়েছিল, এবং ম্যাকলে যেটা চেয়েছিলেন তাই ঘটে চলেছে। সাহেবদের ইংরেজি শিক্ষা মাধ্যম যখন করলো আমাদের দেশে, আমরা ইংরেজি জানলাম, শিখলাম, বিজ্ঞান শিখলাম, অঙ্ক শিখলাম, লজিক শিখলাম, দর্শন শিখলাম, পলিটিক্যাল সায়েন্স শিখলাম, সব শিখলাম, ইংরেজিতে শেখার চেষ্টা করলাম। এর আরেকটা ফল হলো সাহেবদের লেখা বই পড়লাম। আপনি দেখবেন ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে যে বইগুলো আমরা রেফার করার চেষ্টা করি, যদি 10 জন লোককে বলা হয় যে তোমার পড়া ভারতবর্ষের ইতিহাসের ওপরে 5টা বইয়ের নাম বলো, দেখবেন 10 জনের মধ্যে 8 জন ওই 5টা বইয়ের 4টে বই কোনো ইংরেজি অথরের বলছে। কেন? আমরা তো বিশ্বাস করে ফেলেছি ওরা যা বলছে সেটাই ঠিক, ওরা যা লিখছে সেটাই ঠিক। আমাদের ইতিহাসটাও চেঞ্জ হয়ে গেল বহু ক্ষেত্রে, যাকে বলে হিস্টোরিক্যাল ডিস্টরশন অফ ফ্যাক্টস। সে সিরাজউদ্দৌলার 1756 সালের ব্ল্যাক হোল ট্র্যাজেডি থেকে শুরু করে আর 1857 সালের সিপাহী বিদ্রোহ পর্যন্ত, বা তারপরেও অনেক তথ্য পরিবর্তন হয়ে গেল। বাঙালিরা তো ইতিহাস লিখলই না সে সময়, আর যেগুলো লিখলো সেগুলো কোনো কারণে হোক জনপ্রিয় হলো না। আমরা কেবল সাহেবদের লেখা ইতিহাস পড়লাম, আমরা মনে প্রাণে বিশ্বাস করলাম যে এদের লেখা ইতিহাসই সর্বশ্রেষ্ঠ। ওই যে বললাম না যে জেমস মিল তিনি ভারতবর্ষেই কোনোদিন আসেননি, অথচ লিখে ফেললেন যে আমাদের দেশের শিক্ষা অবস্থা এতটাই খারাপ যেখানে ইংরেজি না দিলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ইংরেজি দেওয়া আমাদের উন্নতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য ছিল না, ওটা নিছক একটা দরকারে তারা তৈরি করেছিল। এবং আজকের দিনে যখন আমরা পর্যালোচনা করতে বসছি যে ইংরেজি ভাষার কী প্রভাব আমাদের দেশে ঘটেছিল, এই পর্যালোচনা করতে গিয়ে প্রথমেই মনে রাখতে হবে যে আমরা কোনো দিনও ইংরেজি ভাষার প্রভাবের বাইরে আর বেরোতেই পারবো না, কিছুতেই পারবো না। হাজারও যদি চেষ্টা করি তাহলেও আমরা পারবো না। কেন? আবার ম্যাকলে ফিরে আসছি, কালচারাল পেনিট্রেশন হয়ে গেছে। মজ্জাগতভাবে আমরা সাহেবদের দাস হয়ে গেছি। আপনি খেয়াল করুন, শ্রীরামকৃষ্ণ একটা জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা জায়গায় বলেছিলেন যে গীতা খুব ভালো গ্রন্থ। কেন? কোনো সাহেব বলেছে? নিশ্চয়ই। সাহেব যদি বলে তবেই সেটা ভালো, সাহেব যদি না বলে তবে সেটা ভালো না। আজকেও তাই নয় কি? আজকেও কি তাই নয়? 1947 সালে আমাদের স্বাধীনতা এসে গেছে, কই আমরা তো ইংরেজিকে মাধ্যম থেকে সরাতে পারিনি। চাইলেই কিন্তু পারতাম, কেন পারতাম না? সাহেবরা তো চলে গেছে, কই আমরা তো ইংরেজিকে মাধ্যম থেকে সরাতে পারিনি। আমরা চেষ্টা করলাম 1964 সাল অবধি ইংরেজি মাধ্যম থাকুক। 1964 সালের পরেও কিন্তু আমরা কোনো সময় ইংরেজিকে সরাতে পারলাম না, আজও পারছি না। একটু খেয়াল করে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে অন্তত শহরে যখন আমরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার চেষ্টা করি, প্রথমেই আমাদের মাথায় করে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি যদি করতে না পারি তাহলে ছেলে বিদ্যাসাগর হয়ে উঠবেই না, কিছুতেই হয়ে উঠবে না। এবং ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোটা বেশ একটা স্টেটাস সিম্বল। আমার ছেলে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, এটা তো ঠিক না। তো 125 বছর আগেও তাই ছিল, 150 বছর আগেও তাই ছিল। তাই 1835 বা তারও আগে, আমি তারও আগে এই জন্য বলি, কেন তার আগে থেকেই ভারতবর্ষে বা বাংলাদেশে ইংরেজি চর্চা শুরু হয়েছে, ডিরোজিও, রামমোহন সবার আমল থেকে। এবং এই 2020 পর্যন্ত এই যে প্রসার, এই যে প্রভাব, এই যে ব্যাপ্তি এবং এই যে পেনিট্রেশন, যাকে আক্ষরিক অর্থ আমরা বলি পেনিট্রেশন, 19বিংশ শতাব্দীর, আমি আবার আমার প্রথম কথাটাই ফিরে আসছি, 19বিংশ শতাব্দীর কোনো ঘটনা ভারতবর্ষের জীবনকে এইভাবে প্রভাবিত করেনি, কিছুতেই করেনি। এই ভাষা আমাদের ধর্মকে প্রভাবিত করেছে, আমাদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করেছে, আমরা কি নিয়ে কল্পনা করব সেটাকে প্রভাবিত করেছে, আমাদের আচার আচরণ, সামাজিক বিন্যাস, এমনকি সম্পর্কের মাপকাঠিকে পর্যন্ত প্রভাবিত করেছে। আর কোনো ঘটনা করেনি। এসছিল শুধুমাত্র ক্লার্ক মেকিং এডুকেশন হয়ে, ক্লার্ক মেকিং থেকে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1835 ক্লার্ক মেকিং এডুকেশন আজকেও ক্লার্ক মেকিংই থেকে গেল। কেন? সাহেবরা তো চাইনি
সাহেবরা চাইনি যে সত্যি সত্যি আমরা ইংরেজি শিখে তার সত্যিকারের সুফলটা নিতে পারি। যতটুকু আমরা নিতে পেরেছিলাম সেটা হয়তো আমাদের নিজেদের তাগিদেই নিতে পেরেছিলাম। সাহেবরা শুধু চেয়েছিল আমরা ইংরেজিটা পড়তে পারি, আমরা লিখতে পারি, হ্যাঁ তাদের খুব সুবিধা হবে। কিন্তু এত কিছু যে ঘটে যাবে, আমরা সাহিত্য চর্চা করব ইংরেজি নিয়ে, আমরা রাজনীতিক যে আমাদের ধ্যান ধারণা পাল্টাবে ইংরেজি নিয়ে, ইন্টারন্যাশনালিজম যদি বলি সেটা আসবে ইংরেজি নিয়ে, ন্যাশনালিজম কিছুটা হলেও যে আসবে ইংরেজি নিয়ে, এবং সামাজিকভাবে ইংরেজি সাহেবরা বোধহয় সে সময় ভাবতে পারেনি যে সামাজিকভাবে ইংরেজি এইভাবে থেকে যাবে। এটাও কিন্তু ঘটনা, এটাও ঘটনা যে এমন নয় যে সবাই খারাপ ভেবেছিলেন। অনেকে চেয়েছিলেন ইংরেজিটাকে ম্যাকলের ফিল্ট্রেশন থিওরির বাইরে নিয়ে আসতে, যেমন অ্যাডাম সাহেব, যাকে অনেকে সে সময় তাচ্ছিল্য করে সেকেন্ড অ্যাডাম বলতো, তিনি 1838 সালে একটা থিওরি দিলেন, সেটা ম্যাকলের যে বিখ্যাত ফিল্ট্রেশন থিওরি তার বাইরে এসে থিওরিটা দিলেন। কিন্তু সেটা কিন্তু সাহেবরা মানল না, এবং সাহেবরা মানল না নয়, আমরাই মানলাম না, কেন আমরা তো তখন তো সাহেব হতে হবে, আমাদের ভীষণভাবে আমাদের সাহেব হতে হবে। তাই যখনই আমরা আলোচনায় বসি ইংরেজি সাহিত্য ভারতবর্ষে, ইংরেজি শিক্ষা ভারতবর্ষে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ইংরেজি শিক্ষা যখন সত্যি ইন্ট্রোডিউসড হয়েছিল, যে কারণে হয়েছিল সে কারণ আজও প্রবাহমান। তার ভালো দিক খারাপ দিক সবই আছে। বাঙালি তথা ভারতবর্ষ, বাঙালি এই জন্য বলবো কারণ বাঙালি সাহেবদের আমলে সবথেকে ক্ষমতাশীল জাতি হয়ে উঠেছিল। তার প্রধান কারণ ছিল তারা সবথেকে ভালো ইংরেজিটা শিখে ফেলেছিল, ইংরেজিটা তারা সত্যিই ভালো শিখে ফেলেছিল। এবং সাহেবরা দেখলো এদেরকে দিয়ে আর কিছু করানো না যাক, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করানো যাবে। বাঙালিও দেখলো ইংরেজিটা শিখে ফেলে যদি আমরা সাহেবদের সঙ্গে ভিড়ে যেতে পারি, আমাদের প্রভূত উন্নতি। এই অ্যাটিটিউড ভারতবর্ষেও অন্য প্রভিন্সেও ক্রমশ গড়িয়ে গেল। এটাও ঠিক, ইংরেজি সাহিত্য শেখার ফলে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা বেড়েছে, যাকে আমরা বলি মডার্ন ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন, মেডিকেল এডুকেশন, তার সংখ্যা বেড়েছে, হাসপাতাল বেড়েছে, এবং ট্রেনিং ইনস্টিটিউটস বেড়েছে। ভারতবর্ষের লোকের মধ্যে শিক্ষার প্রসার হয়েছে। কমিউনিকেটিভ মিডিয়াম হিসেবে ইংরেজি তো আজকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এবং তার ফল কিন্তু আজকেও আমরা পেয়ে চলেছি। তাই 1835 থেকে 2020 185 বছর ধরে ইংরেজি শিক্ষা আমাদের মধ্যে থেকে গেছে, ক্রমশ তার ডানা মেলেছে, ক্রমশ সেটা বিস্তারিত হয়েছে, এবং আমি বিশ্বাস করি আগামী 500 বছর পরেও ইংরেজি শিক্ষা ভারতবর্ষে থেকে যাবে। বাংলাদেশে তো থাকবেই, ভারতবর্ষের মধ্যেই থেকে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অবশ্যই সুজিতচন্দ্র বন্দ্যোপাধ্যায় আহ্বায়ক এবং তরুণ গোস্বামী, তরুণ দা বলি, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সময় দিয়ে শুনেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ইংরেজি শিক্ষা সেটি শ্রীরামকৃষ্ণ অসাধারণভাবে বুঝেছিলেন, এবং আমরা দেখব যখন মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতকার সরকার ডাক্তার এসেছেন, তিনি নরেন্দ্রনাথের সঙ্গে তাদের ইংরেজিতে কথা বলার জন্য বলছেন, এবং যখন ইংরেজিতে কথা বলছেন না, হাসছেন নরেন্দ্রনাথ এবং মহেন্দ্রনাথ গুপ্ত, তখন ঠাকুর বলছেন তোমরা ইংরেজিতে কথা বলো, কারণ ইংরেজিতে কথা বললে ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি সেটি পাশ্চাত্যে পৌঁছে যাবে, তিনি বিশ্বাস করতেন। স্বামী বিবেকানন্দ অনেক দিন পরে বলেছিলেন, জাস্ট অ্যাজ বুদ্ধ হ্যাড এ মেসেজ টু দ্য ইস্ট, আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট। এবং যখন উদ্বোধন পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেন, তখন বলেছিলেন পূব পশ্চিমের মিলন হবে উদ্বোধনের জীবনোদ্দেশ্য। রবীন্দ্রনাথ বলছেন, আসুক পাশ্চাত্য কিরণ, আসুক পাশ্চাত্য হাওয়া, কিন্তু সেই হাওয়া যেন আমাদের কাঁচের বাসনগুলোকে নষ্ট করে না দেয়। যখন দ্বিজেন্দ্রলাল রায় বলছেন, আমরা বিলিতি ধরনে হাসি, ফরাসি ধরনে কাশি, আর পাফাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, রাম কালী আর হরিচরণ, নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব 1.5 মিটার করিয়াছি নামকরণ, সেটি পরানুকরণ। স্বামীজি বারবার বলছেন, ও ইন্ডিয়া, দিস ইজ ইউর টেরিবল ডেঞ্জার, দি স্পেল অফ ইমিটেটিং দ্য ওয়েস্ট
is getting such a hold upon you that what is no longer decided by reasons, discrimination or reference to the Shastras, but what the white people praise or like are good, what they censure or dislike are bad. What can be a more tangible proof of foolishness than this? কিন্তু আমরা দেখব যত দিন গেছে পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতীয় ইংরেজি ভাষা একটি নতুন রূপ নিয়েছে। আমি সম্প্রতিকালে বলতে পারি যেভাবে ইংরেজি লেখা হচ্ছে ভারতীয় ইংরেজি, এবং যেভাবে পুরনো গ্রন্থগুলিকে অনুবাদ করা হচ্ছে, যে গ্রন্থ হারিয়েই গিয়েছিল, যেমন সুশীলা সুন্দরী, তিনি প্রথম সার্কাসের মহিলা ছিলেন, তিনি বাঘের সঙ্গে খেলা দেখাতেন। সেই সুশীলা সুন্দরীর একটি অসাধারণ উপন্যাস শার্দুল সুন্দরী, যেটি শিষ্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেটি অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণাভ সিনহা সেটিকে অনুবাদ করেছেন, এবং সেই অনুবাদটির ফলে সুশীলা সুন্দরীর নাম কিন্তু দেশময় ছড়িয়ে পড়েছে। শ্রী বন্দ্যোপাধ্যায় যেটি বললেন যে ইংরেজির প্রভাব থেকে আমরা বেরোতে পারবো না, এটাও যেমন সত্যি কথা, তেমনি পূব পশ্চিমের মিলন ভারতবর্ষে যদি তৈরি হয়, যদি সেটিকে ঘটানো যায়, তাহলে আমরা অবশ্যই একটি আদর্শ সমাজ পেতে পারি। আমাদের বাকচক্রের মধ্যে দিয়ে আমরা যেমন পুরনো ইতিহাসকে খোঁজবার চেষ্টা করি, মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করি, তেমনি আমাদের বড় কাজ হচ্ছে এই ইতিহাসের গতি প্রকৃতি বর্তমান প্রেক্ষিতে তার আলোচনা করা। আমি শ্রী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। একটি সুন্দর পরিসরে তিনি অসাধারণভাবে আলোচনাটি করলেন। আমাদের কিছু ত্রুটি আজকে হয়ে গেছে, টেকনিক্যাল স্ন্যাক যাকে বলা হয়। তাই অধ্যাপক শামীম আহমেদ, যিনি এই মুহূর্তে মুর্শিদাবাদে আছেন, তাকে ঠিক আজকে ধরা গেল না, এবং আমরা দুজন মিলে এই আলোচনাটি চালালাম। শ্রী সুজিত বন্দ্যোপাধ্যায় এবং তার দাদা শ্রী রমেশ বন্দ্যোপাধ্যায়ের তাদের প্রেরণাতেই আমরা এই বাকচক্রটি তৈরি করেছি, এবং আগামী দিনেও পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গ বলতে শুধু আমাদের এই দিক নয়, বঙ্গদেশের ইতিহাস, গোটা বাংলাদেশে যে ইতিহাস আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণের সময়, অর্থাৎ 1835 থেকে 1886, এই সময় সেই কালটিকে আমরা ধরবার চেষ্টা করব। আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্যে অনুরোধ জানাচ্ছি আমাদের বাকচক্রের একান্ত একজন সদস্য এবং প্রেরণাদাত্রী রাজরূপা চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ তরুণদা, ধন্যবাদ সন্দীপ, ভীষণ ভালো বলেছে, সবাই খুব এনজয় করেছে। দর্শকদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথম দিকে আমাদের একটু টেকনিক্যাল গ্লিচের জন্য শুরু করতে গিয়ে একটু প্রথম দিকে একটু অল্প ইতস্তত করতে হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা এইভাবে আমাদের প্রয়াস চালিয়ে যাব। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।